এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আশা করি প্রত্যেকে তোমরা দেখে নিয়েছো। তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে। 3rd অফ আগস্ট থেকে শুরু করে কিন্তু একদম 21শে আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষাটা চলবে। তো তোমাদের সেই প্রস্তুতিকে আরও বুস্ট আপ করতে আমাদের যে হাই লেভেল জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করানো হচ্ছিল, মানে যে সিরিজটা চলছিল, আজকে তার আরও একটা সেশন যেখানে কিন্তু আমরা প্রত্যেকটা হাই লেভেল সায়েন্সের কোশ্চেন আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে পর্যায় সারণীর একই পর্যায়ে বারবার বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি সাধারণত বৃদ্ধি পায়, তবে নিচের কোন জোড়টির ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় এবং প্রথমটির ইলেকট্রন আসক্তি দ্বিতীয়টির থেকে বেশি হয়। তাহলে বুঝতেই পারছো কোশ্চেনটা পড়ে কোশ্চেনটার লেভেলটা কেমন আছে। এতদিন পর্যন্ত আমরা শিখে এসেছি যে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, কিন্তু কোশ্চেনটা বলেছে এর ব্যতিক্রম কোনটা। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ক্লোরিন এবং ফ্লুরিন এই দুটো কিন্তু ব্যতিক্রম। দুটোই কিসের মধ্যে থাকে? দুটোই কিন্তু হচ্ছে হ্যালোজেন, আর এই দুটো কিন্তু খুবই ব্যতিক্রমী ধর্মী একটা প্রশ্ন, ঠিক আছে, মৌল। তো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ তোমরা দেখবে এক্সেপশন থেকে কিন্তু সবসময় কোশ্চেনের আসার টেন্ডেন্সি সেটা সবথেকে বেশি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 2 নম্বর প্রশ্ন, যে কোনো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। একটি বিশুদ্ধ সিলিকনের সাথে নিচের কোন মৌলটি যুক্ত করলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে? আশা করি কোশ্চেনটা পড়ে কোশ্চেনের লেভেলটা তোমরা বুঝতে পারছো। তো সঠিক অ্যান্সার কী হবে? যদি আমরা কোনো একটা সেমিকন্ডাক্টরের সাথে বোরন মিশিয়ে দিই বা সিলিকনের সাথে যদি আমরা বোরন মিশিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কেমন টাইপ অফ অর্ধপরিবাহী তৈরি হবে? সেক্ষেত্রে কিন্তু পি টাইপ অফ অর্ধপরিবাহী তৈরি হবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে লেন্সের ক্ষেত্রে ক্রোমাটিক অ্যাবারেশন, ঠিক আছে, লেন্সের ক্ষেত্রে ক্রোমাটিক অ্যাবারেশন বা বর্ণপ্রেরণ ত্রুটি দূর করার জন্য কোন ধরনের লেন্সের সংমিশ্রণ ব্যবহার করা হয়ে থাকে? তো লেন্সের ক্ষেত্রে এই যে ক্রোমাটিক অ্যাবারেশন, যেটাকে বর্ণপ্রেরণ বলা হয়, তো এটাকে দূর করার জন্য কোন রকমের লেন্স ব্যবহার করা হয়? দুটি উত্তল লেন্স, দুটি অবতল লেন্স, একটি উত্তল এবং একটি অবতল লেন্স, নাকি একটি সমতল এবং একটি উত্তল লেন্স? তো এক্ষেত্রে কিন্তু একটা কনভেক্স লেন্স অর্থাৎ একটা কিন্তু উত্তল লেন্স, তার সাথে কিন্তু আর একটা কনকেভ লেন্স অর্থাৎ অবতল লেন্স, এই দুটোকে মিক্সড করে কিন্তু এইটা করা হয়ে থাকে, ঠিক আছে। এটাকে কি বলা হয়ে থাকে? যেটাকে কিন্তু অ্যাক্রোম্যাটিক ডাবলার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে মানবদেহের মূত্রের জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, যার অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগটা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? কোশ্চেনটা বায়োলজি থেকে। তো এটা সঠিক অ্যান্সারের আগে আমরা অপশানগুলো একবার পড়ে নেব। ইনসুলিন, গ্লুকাগন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন যেটাকে এডিএইচ বলে, এটারই কিন্তু আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রোসিন। অনেক সময় কিন্তু এডিএইচ না দিয়ে ভেসোপ্রোসিনও দিয়ে দিতে পারে। আর একটা হচ্ছে অক্সিটোসিন। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে, অর্থাৎ কি? অর্থাৎ এটা কিন্তু হচ্ছে ভেসোপ্রোসিন বা এডিএইচেরই কিন্তু আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রোসিন, তাই আমরা কিন্তু কনফিউজড হব না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত কোন ধাতুকে লঘু সালফিউরিক অ্যাসিডে যুক্ত করলে কি হবে? তীব্র গতিতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, কোনো বিক্রিয়া ঘটবে না এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। তারপরে বলেছে ধাতুটি গলে গিয়ে সালফেটে পরিণত হবে কিন্তু গ্যাস উৎপন্ন হবে না এবং জল উৎপন্ন হবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কোনো বিক্রিয়া ঘটবে না এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। কখন এটা? যদি আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অবস্থিত হাইড্রোজেনের নিচে থাকা কোনো একটা ধাতুর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানোর চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, একটি ঘরের এক কোণে সুগন্ধি স্প্রে করলে তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এটি গ্যাসের কোন ধর্মের জন্য ঘটে থাকে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলোর গতি কীরকম হয়ে থাকে? তো অপশানগুলো একবার আমরা পড়ে নিই কী কী বলেছে। অভিস্রবণ, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব, ব্যাপন যেটাকে ডিফিউশন বলা হয়, উচ্চ আংশিক চাপ বা ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, সান্দ্রতা,
তরল থেকে গ্যাসে রূপান্তর নাকি ঊর্ধ্বপাতন, কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তর। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যাপন, যেটাকে কি বলা হয়? ডিফিউশনে বলা হয়। আর এক্ষেত্রে কি হবে? উচ্চ আংশিক চাপ বা ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কিন্তু অগ্রসর হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 7 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদের কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজনের মূল পদ্ধতিটি কেমন? তো উদ্ভিদের যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোকাইনেসিস বা যেটাকে আমরা সাইটোপ্লাজম বিভাজন বলে থাকি একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এক্ষেত্রে কি হয়ে থাকে? মূল পদ্ধতিটি কি হয়ে থাকে? ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি, কোষপাত বা সেল প্লেট গঠন পদ্ধতি, তারপরে কি বলেছে? তারপরে বলেছে বার্ডিং বা কোরকোদ্গম পদ্ধতি, নাকি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ কোষপাত বা সেল প্লেট গঠন পদ্ধতি। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে কোনো তরল মাধ্যমে কোনো গোলাকার বস্তু পতনের সময় তার প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি বস্তুর ব্যাসার্ধের সাথে কিভাবে পরিবর্তিত হয়ে থাকে। ঠিক আছে, তোমরা চাইলে এই যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে ইগনোর করতে পারো, যেহেতু এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, তো সেক্ষেত্রে কপিতে একটু সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে ডিজিটগুলো থাকে, সেই ডিজিটগুলোকে বা যদি কোনো রকম বলতে চাইছি যে টির মাথায় মনে করো স্কোয়ার বা কোনো প্রশ্নের স্কোয়ার বা এরকম হয়তো কোনো স্ল্যাশ দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু ওগুলো ঠিকঠাক কপি করা যায় না, তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। আশা করি আমাদের কোশ্চেনের কনসেপ্টটাই বোঝাটাই সবথেকে বড় ব্যাপার। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক হবে। ঠিক আছে, তো যদি ব্যাসার্ধের বর্গের সমানুপাতিকে যদি আমরা যাই, তাহলে টার্মিনাল ভেলোসিটিকে যদি আমরা ভিটি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু এটা যে টি স্কোয়ার থাকবে, ঠিক আছে, এক্ষেত্রে এটা যে টি স্কোয়ার থাকবে সেই টি স্কোয়ারের আর স্কোয়ার থাকবে। টার্মিনাল ভেলোসিটিকে যদি আমরা ভি ধরি, আর তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আর স্কোয়ারের সমানুপাতিক হবে। এইটাই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 9 নম্বর প্রশ্ন, যে কার্বনের অ্যালোট্রপ বা রূপভেদগুলির মধ্যে ফুলারিন, যেটাকে C60 বলা হয়, এর গঠনে কতগুলো পঞ্চভুজ এবং কতগুলো ষড়ভুজ আকৃতির বলয় থাকে। ঠিক আছে, কতগুলো পেন্টাগন আর কতগুলো হেক্সাগন থাকে এই ফুলারিন, যেটাকে আমরা বাকমিনস্টার ফুলারিন বা C60ও বলে থাকি। তো সেটার গঠনে কতগুলো পঞ্চভুজ এবং কতগুলো তোমার হচ্ছে ষড়ভুজ থাকে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে 12টি পঞ্চভুজ থাকে আর 20টি কিন্তু ষড়ভুজ থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 10 নম্বর প্রশ্ন, যে আমাদের চোখের লেন্সের বক্রতা পরিবর্তন করে দূরবর্তী বা নিকটবর্তী বস্তুকে বাস্তবে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে কোন পেশি? আইরিশ, সিলিয়ারি পেশি, কর্নিয়া নাকি পিউপিল। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে সিলিয়ারি পেশি। ঠিক আছে, যেটা কিন্তু কী করে? যেটা কিন্তু আমাদের চোখের যে লেন্স আছে সেই চোখের লেন্সটাকে অ্যাডজাস্ট করে দূরের জিনিস এবং কাছের জিনিস দেখার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 11তম প্রশ্ন, যে ক্যাথোড রশ্মি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়। তো ভিডিও বলে রাখি তোমাদের শুরুতেই, যে তোমরা কিন্তু প্রত্যেকেই হাই লেভেল সায়েন্সের ক্লাসের জন্য ডিমান্ড করেছিলে। তো তোমাদের সেই ডিমান্ডকে মাথায় রেখেই কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর একদম যেহেতু তোমাদের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে, তো পরীক্ষা তোমাদের একদম লাস্ট 21 আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। তো ততদিন পর্যন্ত যতগুলো সম্ভব হবে সায়েন্সের ক্লাস, ততগুলো কিন্তু সায়েন্সের ক্লাস দেওয়া হবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটি ধনাত্মক আধানযুক্ত কণা স্রোত হয়ে থাকে। ঠিক আছে, তো ক্যাথোড রশ্মি কী হয়? ক্যাথোড রশ্মি কিন্তু ধনাত্মক যে আধানযুক্ত কণা স্রোত হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস আমাকে একটুখানি ভাবাচ্ছে, এই যে ধনাত্মক যে শব্দটা আছে, ক্যাথোডের তো ঋণাত্মক হয়ে থাকবে। ঠিক আছে, কারণ এটা তো ইলেকট্রন। এক্ষেত্রে কিন্তু অপশানটাতে একটুখানি প্রবলেম আছে, অপশানটা ধনাত্মক হবে না, এটি হবে ঋণাত্মক আধানযুক্ত কণা স্রোত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এখানে দেখো, এখানে এক সেকেন্ড আমি একটু কোশ্চেনটা পড়ি। কি বলেছে? এটি ধনাত্মক আধানযুক্ত কণা স্রোত, কারণ ক্যাথোড রশ্মি মূলত ঋণাত্মক আধানযুক্ত। আচ্ছা, এইবার এইখানে ব্যাপারটা বোঝা গেছে। দেখো, এক্ষেত্রে কিন্তু যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হচ্ছে মানে ক্যাথোডের ক্ষেত্রে কিন্তু উল্টো করে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, তো যেহেতু এটা ঋণাত্মক, সেক্ষেত্রে কিন্তু কী হয়ে যাবে? প্লাস মাইনাসে, সেক্ষেত্রে এটা ধনাত্মক আধানযুক্ত কণা স্রোত হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমার মনে হয় কোশ্চেনটা একটু রিভিউতে থাকা ভালো। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি পরের দিনকে তোমাদের আরও
ভালো করে আমি নিজে একটু দেখে নিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন থাকছে কি বলছে আজকের 12 নম্বর প্রশ্ন যে ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী একটি অম্ল বা অ্যাসিড প্রোটন বর্জন করার পর যে অবশিষ্টাংশ গঠন করে তাকে কি বলা হয়? অনুবন্ধী অম্ল বলা হয়, তারপর অনুবন্ধী ক্ষারক বলা হয়, তারপর হচ্ছে লুইস অম্ল বলা হয়, নাকি প্রশম লবণ বলা হয়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেস বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, তো দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা নিয়ে একটুখানি কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো এই কোশ্চেনটা আমি পরের দিন ভিডিওর একদম লাস্টে তোমাদেরকে এটা আমি রিভিউতে রাখলাম, একদম ভিডিওর লাস্টে তোমাদেরকে একদম কনসেপ্টে ক্লিয়ার করে বুঝে দেবো। আপাতত আমার ঠিক এটা মাথায় আসছে না, ঠিক আমার মনে পড়ছে না এর কনসেপ্টটা কি, আমাকে নিজেকে একটু দেখতে হবে, তারপর আমি অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 13তম প্রশ্নটা কি বলেছে যে হৃৎপিণ্ডের স্বাভাবিক উদ্দীপনা তৈরি করার জন্য এবং হৃদস্পন্দন সচল রাখার জন্য দায়ী প্রাকৃতিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার কোনটি হয়ে থাকে? এভি নোড যেটাকে কি বলে, যেটাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বলা হয়, এসএ নোড যেটাকে সাইনো অ্যাট্রিয়াল নোড বলা হয়, তারপরে হচ্ছে পুরিকিঞ্জি তন্তু নাকি হিঞ্জের বান্ডিল। তো সঠিক অ্যান্সার কি হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এসএ নোড, যেটাকে সাইনো অ্যাট্রিভিয়াল নোডও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যেটাকে আমরা অ্যাবসলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স বলি কখনোই নিচের কোনটির কম হতে পারে না। তো কোনো একটা মৌল তার কিন্তু যে পরম প্রতিসরাঙ্ক সেটা কিন্তু সবসময় কিসের কম হতে পারে না? সেটা কিন্তু কখনোই 1-এর কম হতে পারে না, পরম প্রতিসরাঙ্ক যেটাকে আমরা বলি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 15তম প্রশ্ন যে কোন কয়লার রূপভেদে কার্বনের শতাংশ সবথেকে বেশি থাকে এবং এটি পুড়লে সবথেকে কম ধোঁয়া এবং ছাই উৎপন্ন হয়ে থাকে। তো পিট কয়লা, লিগনাইট, বিটুমিনাস নাকি অ্যান্থ্রাসাইট। তো কয়লার সবথেকে ভালো জাত কোনটা? সেটা কিন্তু হচ্ছে অ্যান্থ্রাসাইট জাতের যে কয়লাগুলো হয়ে থাকে সেটা কিন্তু সবথেকে ভালো প্রকৃতির হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা পারমাণবিক চুল্লিতে ঘটিত শৃঙ্খল বিক্রিয়া যেটাকে আমরা চেন রিঅ্যাকশন বলে থাকি নিয়ন্ত্রণ করার জন্য নিয়ামক দণ্ড বা কন্ট্রোলার রড হিসেবে কোনটা ব্যবহার করা হয়ে থাকে? ভারী জল যেটাকে আমরা গ্রাফাইট বা ভারী জল, ক্যাডমিয়াম দণ্ড বা বোরন দণ্ড, তারপরে তরল সোডিয়াম, নাকি অপশান ডি হচ্ছে ইউরেনিয়াম 235। তো কন্ট্রোলার রড হিসেবে কিন্তু কি ব্যবহার করা হয়ে থাকে? ক্যাডমিয়াম এবং বোরন দণ্ড ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন যে মানুষের কানের কোন অংশটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? ককলিয়া, অর্ধবৃত্তাকার নালীসমূহ যেটাকে সেমি সার্কুলার ক্যানেল বলে এবং অটলিট যন্ত্র, নাকি টিম্প্যানিক পর্দা, আর একটা হচ্ছে ম্যালিয়াস এবং ইনকাস হাড়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, দ্যাট ইজ অর্ধবৃত্তাকার নালীসমূহ যেটাকে সেমি সার্কুলার ক্যানেল বলা হয় এবং অটলিট যন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে এবং তারের ব্যাসার্ধ অর্ধেক করলে উৎপন্ন তাপের হারের কি পরিবর্তন ঘটবে যদি সময়টা অপরিবর্তিত থাকে? ঠিক আছে, যদি সময়টা অপরিবর্তিত থাকে। অপশানগুলো একবার আমরা পড়ে নেব। অপশানগুলো কি বলেছে? তাপ উৎপাদন অপরিবর্তিত থাকবে, তারের রোধ 4 গুণ বেড়ে যাওয়ায় প্রবাহমাত্রা 4 গুণ হওয়া তাপ 16 গুণ বেড়ে যাবে, তাপ 4 গুণ হবে, নাকি তাপ 2 গুণ হবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, দ্যাট ইজ তারের রোধ যদি 4 গুণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে? প্রবাহমাত্রা 4 গুণ হওয়ায় তাপ কত হয়ে যাবে? 16 গুণ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু স্কোয়ারের সাথে সমানুপাতিক সম্পর্ক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন নিচের কোন হাইড্রোকার্বনটি ওজোনোসিস বিক্রিয়ায় অংশ নিয়ে ফর্মালডিহাইড গঠন করতে পারে? মিথেন, ইথেন, ইথিলিন নাকি প্রোপেন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ইথিলিন C2H4। এটাই কিন্তু এই কাজটা করতে পারে, ওজোনোসিস বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফর্মালডিহাইড গঠন করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 20তম প্রশ্ন যে ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, ঠিক আছে, ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র কোষের কোন অংশে সম্পন্ন হয়ে থাকে? সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে, রাইবোজোমে নাকি আন্তঃপ্লাজমীয় জালিকা। তো এই যে ক্রেবস চক্র আছে সেটা কিন্তু টোটালি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়ে থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে হীরের উজ্জ্বলতার মূল কারণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হীরের এই উচ্চ প্রতিসলঙ্কের পেছনের কারণ কি? তো অপশানগুলো প্রথমে আমাদেরকে পড়তে হবে। দেখো অপশানগুলো কি বলছে, হীরের সুসংহত চতুস্তলকীয় কার্বন কাঠামো ও উচ্চ আলোকীয় ঘনত্ব, হীরের ভেতরে আলোর বেগ বৃদ্ধি পাওয়া, হীরে একটি ধাতু হওয়া, নাকি হীরে মুক্ত ইলেকট্রন উপস্থিতি। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, দ্যাট ইজ হীরের সুসংহত চতুস্তলকীয় কার্বন কাঠামো এবং উচ্চ আলোকীয় ঘনত্ব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে নিচের কোন এক্ষেত্রে যে অপশানগুলো আছে, অপশানগুলো একদম নেক্সট টু ইম্পসিবল পড়ার জন্য। তো এই কোশ্চেনটাকেও তোমার আমি দেখছি, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, এখান থেকে কোশ্চেনের অপশানগুলোকে সঠিকভাবে সাজানো যায় কি না। যে নিচের কোন জোড়াটি আইসোডায়াফার এবং উদাহরণ যাদের নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য n-z এর সমান। তো এটা হচ্ছে ইউরেনিয়াম 92-238 এবং থোরিয়াম। আচ্ছা দেখো কোশ্চেনটা পড়া যাবে, কোশ্চেনটা প্রথমে আমরা বুঝি। কি বলছে, নিচের কোন জোড়টি আইসোডায়াফার, ঠিক আছে, আইসোডায়াফার এর উদাহরণ। তো এটা কিন্তু আইসোডায়াফারের উদাহরণ, ঠিক আছে, নট আইসোটোপ, নট আইসোটোন, নট আইসোবার, এটা কিন্তু আইসোডায়াফার, ঠিক আছে, যাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য n-z সমান থাকে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বোঝা যাচ্ছি যে আইসোডায়াফার মানে কি, যাদের কিন্তু নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য কি হয়, সেটা কিন্তু সমান থাকে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ইউরেনিয়াম 92-238 এবং হচ্ছে থোরিয়াম 90-234, ঠিক আছে। এই যে দুটো আইসোটোপ আছে, এই দুটো কিন্তু কি একে অপরের আইসোডায়াফার। আইসোডায়াফার জিনিসটা বোঝা গেছে, নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য যখন সমান হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে ফুল ফোটাতে সাহায্যকারী প্রকল্পিত উদ্ভিদ হরমোন কোনটা? ট্রমাটিন, ফ্লোরিজেন, কাইনিন, নাকি হচ্ছে জিবেরেলিন। তো এটা তো নামের মধ্যে আছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্লোরিজেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে সাবান এবং ডিটারজেন্টের পরিষ্কার ক্রিয়া জলের পৃষ্ঠটানের ওপরে কিভাবে প্রভাব ফেলে? জলের পৃষ্ঠটান বাড়লে বহুগুণ বাড়িয়ে দেয়, জলের পৃষ্ঠটান হ্রাস করে ডিক্রিজ হয়, যার ফলে জল সহজে কাপড়ের ময়লা ভেদ করতে পারে, পৃষ্ঠস্থান অপরিবর্তিত রাখে, নাকি জলকে সান্দ্র মাধ্যমে পরিণত করে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, জলের পৃষ্ঠস্থান হ্রাস করে, যার ফলে কি হয়, সহজে কিন্তু কাপড়ের ময়লা ভেদ করতে পারে। তাহলে ডিটারজেন্ট অ্যাকচুয়ালি কী করে? ডিটারজেন্ট কিন্তু অ্যাকচুয়ালি জলের যে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান আছে সেটাকে ডিক্রিজ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর ডি ব্লক মৌল বা সন্ধিগত মৌলগুলির প্রধান বৈশিষ্ট্য কোনটা? এদের সর্ববহিস্থ কক্ষটি সর্বদা পূর্ণ থাকে, এদের পরিবর্তনশীল জারণ স্তর বা ভেরিয়েবল অক্সিডেশন স্ট্যাটাস দেখতে পাওয়া যায়, এরা সবাই অধাতু ও গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে, এরা রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে থাকে। তো আধুনিক যে ডি পর্যায় বা ডি ব্লকের যে সন্ধিগত মৌল আছে, এদের সবথেকে বড় বৈশিষ্ট্যটা কি সেটা কিন্তু তোমাকে জানতে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এদের পরিবর্তনশীল জারণ স্তর বা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের যে যোজ্যতা সেটা কিন্তু কখনো একের বেশিও হয়ে যেতে পারে। তো আজকে এই অবধি ছিল। তো তোমাদের এই হাই লেভেল সায়েন্সের জিকের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, যেহেতু তোমাদের পরীক্ষা 3 আগস্ট থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন কিন্তু একদম তুঙ্গে, একদম বুস্ট আপ হওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, এরকম আরও ক্লাসের নোটিফিকেশান কিন্তু তোমরা তাহলে পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।